দেখে নেব খেলার সময় শিরোনাম। ইউএই ও পাকিস্তানের সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু টাইগারদের। প্রথম দিন ছিলেন 5 ক্রিকেটার। বিসিবির মেডিকেল টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য তারেক আজিজের। মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি। প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার। বার্ষিক ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ আইসিসির। প্রিয় ফরম্যাটে অধঃপতন বাংলাদেশের। প্রায় 2 দশক পর নেমে গেল 10-এ। আফগানিস্তান 7, ওয়েস্ট ইন্ডিজ আছে 9ম স্থানে। বিসিবির সাবেক সভাপতি পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা পাচারের সত্যতা পাওয়ার দাবি দুদকের। সহযোগী মল্লিকের বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগে মামলা। এবং অবশেষে স্বপ্ন পূরণের পথে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। হাতে পেলেন বাংলাদেশের পাসপোর্ট। ফিফার অনুমতির জন্য কাল আবেদন করবে বাফুফে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথম দিন উপস্থিত ছিলেন 5 ক্রিকেটার। এ দলের সিরিজ দেখতে সিলেটে থাকায় যোগ দেননি হেড কোচ ফিল সিমন্স, ছিলেন সিনিয়র সহকারী ও ফিল্ডিং কোচ। কন্ডিশন বুঝে খেলতে পারলে 2 সিরিজেই ভালো করতে পারবে বাংলাদেশ, বিশ্বাস বিসিবি কোচ তারেক আজিজের। তবে টাইগারদের মেডিকেল টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সদ্যই আইসিসির লেভেল 3 কোচিং কোর্স সম্পন্ন করা এই কোচ। দেশের ক্রিকেটে পূর্ণ ব্যস্ততা। এইচপি ইমার্জিং এ দলের পর শুরু হলো জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। সামনে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের 7 টি-20। এরপর আছে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ফরম্যাটের সিরিজ। লম্বা সময়ের জন্য ব্যস্ত হচ্ছে টাইগাররা, তাই প্রস্তুতিতে কমতি রাখতে চায় না বোর্ড। তবে প্রথম দিন যোগ দিয়েছেন মাত্র 5 ক্রিকেটার। সিলেটে এ দলের সাথে আছেন 4 জন, টেস্ট দলে থাকা 5 জন বিশ্রামে, আর পিএসএল খেলতে ব্যস্ত রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই হলো টাইগারদের 16 সদস্যের টি-20 স্কোয়াড। হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে শুরুটা করেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। পাশাপাশি নেটে ব্যাট করা দুজনকে নিয়ে কাজ করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জিম শেষ করে ব্যাটিং প্র্যাকটিসে যোগ দেন অধিনায়ক লিটন দাস। জাকের আলী অনিক ও মুস্তাফিজুর রহমানও ঝালিয়ে নেন নিজেদের। যে কন্ডিশনে আপনি খেলছেন সেটা সম্পর্কে যেমন আপনার পরিষ্কার নলেজ থাকা দরকার এবং এটার অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে, অ্যাডজাস্টমেন্টের যে জায়গাগুলো, অ্যাওয়ারনেস অফ দ্য গেম আমরা যেটা সবসময় বলে আসছি, আসলে আমাদের ওই জায়গাটাতে অনেক বেশি কাজ করার আছে অ্যাজ এ প্লেয়ার। এবং স্কিলের যে ডেভেলপমেন্টের দরকার, আসলে প্লেয়ারটা নিজেকে কোথায় দেখছে, যে আগামী 1-1.5 বছরের ভিতরে আমি আসলে ওয়ার্ল্ডের এরকম জায়গায় যাইতে, অন্য চ্যাম্পিয়ন বলাররা আসলে নিজেদেরকে কীভাবে দেখে, অন্য চ্যাম্পিয়ন ব্যাটাররা নিজেদেরকে কীভাবে ট্রান্সফর্মটা করেছে। তো সেই জায়গাগুলোর প্রতি আমার মনে হয় প্লেয়ারদের অবশ্যই আরও বেশি মনোযোগী হওয়া উচিত। মোস্তাফিজকে নিয়ে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে দেখা যায় মোহাম্মদ সালাউদ্দিনকে। ইনজুরির শঙ্কায় এ দলের স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে কাটার মাস্টারকে। চোটের কারণে নেই তাসকিন আহমেদ। সাইফুদ্দিনের ফিটনেস নিয়েও সন্দিহান নির্বাচকরা। সব মিলে পেসারদের নিয়ে অস্বস্তিতে ক্রিকেট বোর্ড। মোস্ট অফ দ্য টাইম যদি দেখেন, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন ভোট এটা চান, তাহলে আমার মনে হয় যে আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি। এবং যে জায়গাটাতে আমরা বারবার আমরা অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ অফ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। বিকজ নট অনলি পেস বলার, অল আর ইউনিক, যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। সালাউদ্দিনের পাশাপাশি ছিলেন বিসিবি কোচ সোহেল ইসলাম ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। তবে সিলেট এ দলের ম্যাচ দেখতে যাওয়ায় প্রথম দিন ছিলেন না হেড কোচ ফিল সিমন্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্রিয় ফরম্যাটেই অধঃপতন। প্রায় 2 দশক পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নামল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে শান্তর দলকে টপকে 9-এ উঠেছে ওয়েস্ট ইন্ডিজ, আর শীর্ষে আছে ভারত। এদিকে টেস্ট ও টি-20 র্যাঙ্কিংয়ে আগের অবস্থান 9 নম্বরেই আছে বাংলাদেশ।
টেস্ট টি-20তে দুর্বলতা স্পষ্ট, কিন্তু ওডিআই তো বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় ফরম্যাট। সে পছন্দের সংস্করণেও এত করুণ দশা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছে টাইগার বাহিনী। আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিং বলছে অবস্থান 10 নম্বরে। জিম্বাবুয়েকে টপকে 2006 সালের অক্টোবরে একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে 10 থেকে 9-এ উঠেছিল বাংলাদেশ। এরপর ধীরে ধীরে এই ফরম্যাটের পারফরমেন্সে উন্নতির ছাপ রাখে টাইগাররা। একটা সময় ঘরের মাটিতে হয়ে ওঠে অপ্রতিরোধ্য। হোম কন্ডিশন কাজে লাগিয়ে একে একে জায়ান্ট বধ করতে থাকে লাল সবুজ। অমন পারফরমেন্সে 2015 সালে ওডিআই র্যাঙ্কিংয়ে 7-এ উঠে যায় বাংলাদেশ। এরপর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করা দল উঠে যায় নিজেদের সর্বোচ্চ অবস্থান 6-এও। নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়া টাইগাররা 2022 সালে আরও একবার উঠেছিল 6-এ। কিন্তু এবার পথহারা বাংলাদেশ 19 বছর পর নামল ফেভারিট 50 ওভার ক্রিকেটের র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। অ্যানুয়াল র্যাঙ্কিংয়ে 2024 সালের মে মাস থেকে গেল 12 মাসের সব ম্যাচের ফলাফলকে 100% আর তার আগের 2 বছরের ম্যাচগুলোর ক্ষেত্রে 50% হিসেবে রেট করা হয়েছে। আর তাতেই লোকসানটা বেশি হয়েছে বাংলাদেশের। গেল 12 মাসে যেসব দল বেশি ম্যাচ জিতেছে তারাই পয়েন্টের হিসেবে বেশি এগিয়েছে, আর এই সময়ে ভালো খেলতে না পারা দলগুলো পিছিয়েছে। এই 12 মাসে 8 ওয়ানডের মাত্র একটিতে জেতা বাংলাদেশ হারিয়েছে 4 পয়েন্ট। 80 থেকে কমে রেটিং পয়েন্ট এখন 76। হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ওয়ানডের শীর্ষ দল ভারত। উন্নতি করতে থাকা আফগানিস্তান আছে 7 নম্বরে। বাংলাদেশকে টপকে 9-এ উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট টি-20তে 9 আর এবার ওডিআইয়ে 10। সব মিলিয়ে এটাকে দ্য লোয়েস্ট পয়েন্ট অব বাংলাদেশ ক্রিকেট বললে হয়তো খুব একটা ভুল হবে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি। 17 জুন গলে হবে প্রথম টেস্ট, 25 জুন কলম্বোতে দ্বিতীয় ও শেষ ম্যাচ। এই সিরিজ দিয়ে 2025-27 টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে টাইগাররা। 2 জুলাই থেকে শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 10 থেকে 16 জুলাই 3টি টি-20 ম্যাচও খেলবে দুই দল। কদিন বাদই বাংলাদেশ যাবে আরব আমিরাতে। এরপর লিটন দাসের দল উড়াল দেবে পাকিস্তানে। 2 সিরিজ সামনে রেখে টাইগাররা শুরু করেছে অনুশীলন। একই দিনে আবার চূড়ান্ত হয়েছে আরও একটা সিরিজের সূচি। তবে তার জন্য কতটা প্রস্তুত বিসিবি? 17 মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টি-20 ফরম্যাটে নতুন অধিনায়কের যুগে পা দেবে টাইগাররা। সেখানে 2 ম্যাচ শেষে 25 মে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। 4 জুন দেশে ফিরবে বাংলাদেশ। ঈদের ছুটি কাটিয়ে 13 জুন আবার রওনা হবে শ্রীলঙ্কার পথে। 8 বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কা সফরে যাবে লাল সবুজ। সিরিজের শুরুটা হবে টেস্ট ক্রিকেট দিয়ে। এই 2 ম্যাচ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম শুরু করবে বাংলাদেশ শ্রীলঙ্কা। 17 জুন গলেতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু দল। এরপর 25 জুন কলম্বোতে খেলবে দ্বিতীয় টেস্ট। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটটা হয় সবচেয়ে রোমাঞ্চকর। সবশেষ বাংলাদেশে 2-1 সিরিজ হেরেছিল শ্রীলঙ্কা। নিজেদের দেশে এবার সেই প্রতিশোধ নিতে চাইবে মেন্ডিস আসালাঙ্কারা। তাদের বিপক্ষে 2 জুলাই কলম্বোতে প্রথম ওয়ানডে খেলবে টাইগাররা। 5 জুলাই এই মাঠেই খেলবে দ্বিতীয় ওয়ানডে। 8 জুলাইয়ের ম্যাচটা খেলতে বাংলাদেশকে যেতে হবে পাল্লেকেলে। সবশেষ ওয়ানডে সিরিজ হারলেও ঘরের মাঠে টাইগারদের 2-1 টি-20 সিরিজে হারিয়েছিল লঙ্কানরা। দুদল এবারও খেলবে 3 ম্যাচের সিরিজ। 10 জুলাই পাল্লেকেলেতেই হবে প্রথম টি-20। 13 জুলাই ডাম্বুলায় খেলবে দ্বিতীয় ম্যাচ। এরপর 16 জুলাই তৃতীয় ওয়ানডে খেলতে কলম্বোতে ফিরতে হবে বাংলাদেশের। তামিম হোসেন, সময় সংবাদ। ক্রিকেটকে ব্যবহার করে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে 32 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। তার সহযোগ হিসেবে ক্লাব ক্রিকেট ধ্বংসের অন্যতম কারিগর হিসেবে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে 3.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা।
একই সঙ্গে সংস্থাটির অভিযোগে বলা হচ্ছে ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে কাজ করেন পাপনের আশীর্বাদ পুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঢাকা লিগের 4টি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এসব অভিযোগ আমলে নিয়ে অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে মিলেছে পাপন দম্পতির প্রায় 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য, আর 3 কোটি 70 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে ইসমাইল হায়দার মল্লিকের। ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73 লাখ 84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। এছাড়া পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের বড় ধরনের অভিযোগ অনুসন্ধান চলছে বলে জানান দুদকের কর্মকর্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি এসব অভিযোগে মিরপুর বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটির কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। তাতে আরও এক ধাপ এগিয়ে গেল এই ফুটবলারের লাল সবুজ জার্সি গায়ে খেলার সম্ভাবনা। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এখন ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। সেখান থেকে ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না সামিতের। তবে সিঙ্গাপুর ম্যাচে এই ফুটবলারকে পাওয়া নির্ভর করছে পুরোপুরি ফিফার ওপর। দেশের ফুটবলে এখন নতুন করে আলোচনা চলছে কানাডার প্রবাসী ফুটবলার সামিত সোমকে নিয়ে। এএফসি এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে এই ফুটবলারকে পেতে কোমর বেঁধে নামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কানাডার হয়ে 2টি ম্যাচ খেলার পাশাপাশি সামিতের বাংলাদেশি পাসপোর্ট না থাকায় তাকে লাল সবুজ জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা হয়ে ওঠে জটিল। তবে হাল ছাড়েনি বাফুফে। গেল 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পরদিনই কানাডায় অবস্থিত বাংলাদেশি কনসুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেন সামিত। এবার সেখান থেকেও এলো সুখবর। হামজা চৌধুরীদের সঙ্গে খেলতে আর মাত্র 1 ধাপ দূরে আছেন সামিত। সোমবার কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে পাসপোর্ট পেলেন এই মিডফিল্ডার। শুক্রবার রাতেই কনসুলেটকে আমরা কৃতজ্ঞতা জানাই। ওনারা সব কিছু প্রসেস করে আমাদের এখানে যে ডিআইপি আছে বাংলাদেশে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস, সেখানে তারা অফিসিয়ালি সাবমিট করে দেয়। সো তারপরে আজকে সকালে আমাদেরকে ডিআইপি থেকে কনফার্ম করা হয়েছে যে পাসপোর্ট ইজ রেডি, ইট ইজ ডান, এবং তারা তাদের প্রোটোকল অনুযায়ী সেটা এখন টরন্টো কনসুলেটে পাঠিয়ে দিবে। সেখান থেকে সামিতকেও পাঠিয়ে দেওয়া হবে। সামিতের পাসপোর্টের ডিজিটাল কপি হাতে পেয়েছে বাফুফে। দ্রুতই সামিতের সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে ফেডারেশন। সেখান থেকে ছাড়পত্র এলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকছে না তার। ফিফাতে পোর্টালে যে অ্যাপ্লিকেশন করতে হয় সেটার জন্য যে যে তথ্য লাগবে সেই তথ্যের কথা আমরা আগে থেকে কনসুলেটকে জানিয়ে দিয়েছিলাম এবং অ্যাকর্ডিংলি আমরা সমিতকেও জানিয়ে দিয়েছিলাম এবং তার অনুভূতি সাপেক্ষে সেই তথ্যগুলি আমরা পেয়ে গিয়েছি এবং আমরা আশা করি আজ কিংবা কালকে লেটেস্ট কালকের ভিতরে ইনশাল্লাহ ফিফার যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করে আমরা অ্যাপ্লিকেশনটা ফাইল করে দেব। তবে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে সামিতকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। এই মিডফিল্ডারের লাল সবুজ জার্সি গায়ে খেলা এখন পুরোটা নির্ভর করছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের উপর। ক্লোজার টু দ্য ডেটস আমরা আবার ফিফার সাথে কথা বলে যদি দেখি যে কোনো সম্ভাবনা আছে, ইন দ্যাট কেস উই ক্যান অলওয়েজ ইনক্লুড হিম ইন দ্য স্কোয়াড। এবং আপনি জানেন খেলার একদম লাস্ট স্টেজেও কিন্তু একটা ফাইনাল স্কোয়াডটা দেওয়ার স্কোপ থাকে। সো উই উইল ওয়েট টিল দ্য ভেরি লাস্ট। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে খেলেছেন 2টি ম্যাচ। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক খেলার বাইরে চলে যান তিনি। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলে তাকে দলে ফেরানোর কার্যক্রম শুরু করে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভুলভাবে বসানো জাতীয় স্টেডিয়াম ঢাকার চেয়ার সরিয়ে নিতে ক্রীড়া পরিষদকে অনুরোধ করেছে বাফুফে। পাশাপাশি স্টেডিয়ামের যেসব পজিশন থেকে খেলা ঠিকভাবে দেখা যায় না সরানো হবে সেখানকার চেয়ারও। সংস্কার কাজ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন বাফুফে কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান তাজওয়ার আউয়াল। এখনও বেশ কিছু কাজ বাকি থাকলেও দৃষ্টিনন্দন এক স্টেডিয়ামেই দর্শকরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দেখতে পাবেন বলেও প্রত্যাশা তার।
সপ্তাহ দুয়েক পর জাতীয় স্টেডিয়াম ঢাকা আনুষ্ঠানিকভাবে বাফুফেকে বুঝিয়ে দেবে ক্রীড়া পরিষদ। সময় ঘনিয়ে এসেছে, আর তাই ঘন ঘন পর্যবেক্ষণ করা হচ্ছে সংস্কার কাজের অগ্রগতি। এদিন বেশ গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হয়েছে স্টেডিয়ামে ভুলভাবে বসানো চেয়ারগুলো। দর্শকের চলাচলের সুবিধা বিবেচনায় সেগুলো সরানোর কথা বলেছে বাফুফে। এছাড়াও স্টেডিয়ামের যেসব পজিশন থেকে খেলা ঠিকভাবে দেখা যায় না, সরানো হবে সেখানকার চেয়ারও। বিভিন্ন জায়গায় গ্যাপ করতে হবে, চেয়ার উঠাতে হবে ওয়াকওয়ে করার জন্য। কোনো প্রভাব পড়বে নাকি আমাদের টিকেটের উপরে? এখন পর্যন্ত আমি বলতে পারি ইনশাল্লাহ কোনো প্রভাব পড়বে না, বিকজ আমরা এই চেয়ারগুলি সরায় বিভিন্ন জায়গায় যেখানে এমটি স্পেস আছে ওখানে আমরা ফিল করব। 1 নম্বর। 2 নম্বর হলো আমরা অনেক জায়গায় খুঁজে পেয়েছি আজকে যেখানে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ না, মানে ভিজুয়াল খেলাটা দেখতে পারবে না বিভিন্ন কর্নার মাঠের। যেহেতু আমরা একটা পরিবেশ ক্রিয়েট করতেছি যেটা আনন্দময়, আমরা খেলা দেখব, প্রত্যেকটা ফ্যানের যেন ভিউ রেস্ট্রিক্টেড না হয়, এই জন্য আমরা ডিসিশন নিয়েছি অনেকগুলি চেয়ার ওখান থেকে সরাবো আমরা। এরই মধ্যে ফুটবল পিচ বুঝে পেয়েছে বাফুফে। উঁচু নিচু মাঠ নিজেদের তত্ত্বাবধানে ঠিক করছে ফেডারেশন। এছাড়াও আরও যেসব জায়গায় কাজ বাকি আছে তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে ফুটবল ফেডারেশন। আপনি যদি 1 সপ্তাহ আগে এসে থাকেন দেখতেন মাঠের একটা হিউজ প্রভাব ছিল, একটা গ্যাপ ছিল, মাঠ দেখতে অসুন্দর ছিল, খেলার যোগ্য ছিল না। আপনি যদি আজকে দেখেন অলরেডি এটা 30% বেটার হয়ে গেছে। এটা আরও 30% আমি হোপফুল যে আগামী 7 দিনের ভিতরে আরও 30% ভালো হবে। আর আমি হোপফুল যে মে মাসের 22 তারিখে যেদিন আমাদের মেইন হ্যান্ডওভার ডেট, ওই দিনের ভিতরে আমরা মাঠ রেডি করে বিএফএফ এর কাছে হ্যান্ডওভার করে দিতে পারবো খেলার উপযোগের জন্য। সংস্কার কাজ শেষ করে আগামী 22 মে বাফুফেকে স্টেডিয়াম বুঝিয়ে দেবে ক্রীড়া পরিষদ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী ফুটবলাররা যাতে ভালো প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসেন সেই বিষয়ে সতর্ক করেছেন অনূর্ধ্ব 19 দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তার মতে স্থানীয়রাও যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। সাফ চ্যাম্পিয়নশিপের দলে 2 জন সুযোগ পেলেও তারা বিশেষ কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। সম্মিলিত প্রচেষ্টায় ভারতের বয়সভিত্তিক সাফে শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের। 3 জন প্রবাসী ফুটবলার যোগ দিয়েছিলেন বলেই সাফ অনূর্ধ্ব 19 দলের এই ক্যাম্পের দিকে সবার ছিল বাড়তি দৃষ্টি। 21 দিনের অনুশীলন শেষে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে, যেখান থেকে বাদ পড়েছেন ইংল্যান্ড প্রবাসী ইলমান মতিন। তবে ফরওয়ার্ড পজিশনে জায়গা করেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের 3য় সারির দলে খেলা ফারজাদ সাইদ আফতাব এবং ইতালিয়ান প্রবাসী আব্দুল কাদির, যদিও তাদের নিয়ে নেই কোচের বাড়তি কোনো প্রত্যাশা। প্রবাসীরা আসতেছে, তাদের আসলে এখানে চিন্তা করে আসা উচিত যে বাংলাদেশের যারা ফুটবল প্লেয়ার আছে তারাও আপনার মানসম্পন্ন প্লেয়ার, এবং তারা আপনার তার ফিজিক্যালি বলেন, টেকনিক্যাল বলেন, ট্যাকটিক্যাল বলেন, তারাও কিন্তু ভালো ওয়েল প্রিপেয়ার্ড। তো তাদের প্রস্তুতি নিয়েই যে আমি বাংলাদেশে আসবো, আইসে আমি খেলে ফেলবো, এই ধারণা না নিয়ে তারা যেন প্রিপেয়ার্ড হয়ে এখানে আসে। এর আগে অনূর্ধ্ব 17 পর্যায়ে খেলা 2 জন প্রবাসী ফুটবলার আলোচনায় এসেছিলেন স্থানীয়দের অসহযোগিতার জন্য। এবারও বিষয়টিকে দেখা হচ্ছে বড় করে। তবে অধিনায়ক অবশ্য এমন বিভাজন নিয়ে না ভেবে চোখ রাখছেন শিরোপার দিকেই। ওরা এখন বাংলাদেশি, ওরা আমাদের টিমের অংশ। আসলে যদি আপনি খেয়াল করেন লাস্ট বাংলাদেশ ইন্ডিয়া সিনিয়র টিমের খেলাটা যদি দেখেন আপনি, হামজা চৌধুরী ভাই আসাতে কিন্তু বাংলাদেশের ফুটবলের পারফরমেন্সটা অনেকটাই পরিবর্তন হয়েছে। তো আমি মনে করি আমাদের টিমেও 2 জন এরকম প্লেয়ার রয়েছে, ফারজাদ এবং আব্দুল কাদের। আশা করি ওরাও টিমের শক্তি বাড়াবে। ভারতের অরুণাচলে অনুষ্ঠিত হতে চাওয়া অনূর্ধ্ব 19 সাফের সব খেলায় অনুষ্ঠিত হবে সিনথেটিক টার্ফে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ অনুশীলনী হয়েছে ঘাসের মাঠে। এ বিষয়ে ঠিকঠাক পাওয়া যায়নি বিকেএসপির সহযোগিতা। এছাড়াও ফুটবলার ছাড়তে এবারও বাগড়া দিয়েছে বসুন্ধরা কিংস। আমাদের ক্লাবের স্বার্থ দেখতে হবে, একটা ফুটবলারের তার ব্যক্তিগত ক্যারিয়ারও দেখতে হবে, কিন্তু সব থেকে ওপরে আমরা যেন জাতীয় দলের স্বার্থকে প্রাধান্য দেই, এই মন মানসিকতাটা আমাদের গড়ে তুলতে হবে। আমরা প্রথম থেকে চেষ্টা করেছিলাম পুরো প্র্যাকটিসটাই টার্ফে করতে, পুরোটাই, এবং সেটা অবশ্যই আরও সঙ্গত হতো। কিন্তু মুশকিলটা হলো যে টার্ফ এখানে রয়েছে বিকেএসপিতে। বিকেএসপি আমাদেরকে ওই সময়টা প্র্যাকটিস করার জন্য দিতে পারে নাই। অনেক কথা হয়েছে, তাদেরও আন্তরিকতা ছিল, কিন্তু পেরে দেয়নি। 9 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব 19 সাফ শুরু করবে বাংলাদেশ। গ্রুপে লাল সবুজদের অপর প্রতিপক্ষ ভুটান। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার প্রসঙ্গে সুনীল গাভাস্কারের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। ভারতীয় সাবেক ক্রিকেটারের কাছ থেকে এমন বক্তব্য
প্রত্যাশা করেননি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়ানদাদ। এদিকে পেহেলগাম হামলা নিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে পাকিস্তানের বিরুদ্ধে গাভাস্কারের এমন মন্তব্যকে অগ্রহণযোগ্য বলছেন বাসিত আলী। পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারত ও পাকিস্তানের। দুদেশের সীমান্তে নিয়মিত গোলাগুলির ঘটনা তো ঘটছেই, পাশাপাশি একে অপরকে দিচ্ছে স্থল, জল ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা। দুই দেশের ভূরাজনীতির উত্তাপের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সম্প্রতি এশিয়া কাপ নিয়ে কথা বলে আলোচনায় এসেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হতে যাওয়া এশিয়া কাপে থাকবে না পাকিস্তান। এছাড়া দেশ দুটির বৈরী সম্পর্কের জেরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যাওয়ার সম্ভাবনাও দেখছেন গাভাস্কার। এসিসি থেকে বের হয়ে ভারত নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। তবে গাভাস্কারের এমন মন্তব্যে অবাক হয়েছেন পাকিস্তানি গ্রেট জাভেদ মিয়ানদাদ। আমি বিশ্বাস করতে পারছি না সানি ভাই এসব কথা বলেছেন। পাকিস্তানের যে কোনো ক্রিকেটারের চেয়ে আমি তাকে অনেক ভালোভাবে চিনি। তার সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক। তিনি পাকিস্তানকে যথেষ্ট সম্মান করেন। তিনি এসব কথা কখনোই বলতে পারেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। তবে গাভাস্কারের উপর রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলী। হামলা নিয়ে অভিযোগ প্রমাণের আগে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলায় গাভাস্কারের সমালোচনা করেছেন পাকিস্তানের এই ক্রিকেটার। সুনীল গাভাস্কার এমন বক্তব্য দিতে পারেন না। তদন্ত শেষ হওয়ার আগে কিভাবে তিনি পাকিস্তানকে অভিযুক্ত করেন, আগে প্রমাণ দিন। ক্রিকেট কিংবদন্তি এবং ক্রিকেট প্রেমীদের ক্রিকেট নিয়ে কথা বলা উচিত, রাজনীতি নয়। ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতির কারণে শঙ্কা তৈরি হয়েছে এশিয়া কাপ নিয়ে। আদৌ এই টুর্নামেন্ট মাঠে গড়াবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ডোপিংয়ের দায়ে পাওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন কাগিসো রাবাদা। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আর কোনো বাধা নেই তার। জানুয়ারিতে এসএ টি-20 চলাকালে নিষিদ্ধ ওষুধ গ্রহণের অভিযোগে ডোপ টেস্ট করানো হয় রাবাদার। 1 এপ্রিল ফলাফলে এর সত্যতা পাওয়ায় 3 মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন ডানহাতি পেসার। এরপর আইপিএল না খেলে দেশে ফিরে দোষ স্বীকার করেন রাবাদা, ক্ষমা চান ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে। এছাড়া 1 মাস নিষিদ্ধ ড্রাগ রোধে শিক্ষা ও সচেতনতামূলক নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। তার আচরণে সন্তুষ্ট হয়ে নিষেধাজ্ঞা 1 মাসে নামিয়ে আনে সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ ফ্রি স্পোর্টস। সে মেয়াদ শেষ হয়েছে, এখন সব ধরনের ক্রিকেটই খেলতে পারবেন এই পেসার। আইপিএলে গুজরাট টাইটান্সের পরবর্তী ম্যাচে রাবাদার খেলার কথা রয়েছে। লিভারপুলের সঙ্গে 20 বছরের সম্পর্ক ছিন্ন করলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়বেন তিনি। 2004 সালে মাত্র 6 বছর বয়সে লিভারপুলের একাডেমিতে যোগ দিয়েছিলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। বয়সভিত্তিক বিভিন্ন দল হয়ে 2016 সালে লিভারপুলের মূল দলে জায়গা করে নেন। এরপর থেকে অলরেডদের রক্ষণের মূল ভরসা তিনি। মাত্র কদিন আগে লিভারপুলকে ইপিএল শিরোপা উপহার দিয়েছেন, এরপরই দিলেন ক্লাব ছাড়ার ঘোষণা। গণমাধ্যমের খবর, মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন 26 বছর বয়সী এই সেন্টার ব্যাক। লিভারপুলের হয়ে 257 ম্যাচে 18টি গোল করেছেন আর্নল্ড। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউএই ও পাকিস্তান সিরিজ সামনে রেখে শুরু টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। প্রথম দিন ছিলেন 5 ক্রিকেটার। বিসিবির মেডিকেল টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য তারেক আজিজের। বার্ষিক ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ আইসিসির। প্রিয় ফরম্যাটেই অধঃপতন বাংলাদেশের। প্রায় 2 দশক পর নেমে গেল 10-এ। আফগানিস্তান 7, ওয়েস্ট ইন্ডিজ আছে 9ম স্থানে। এবং বিসিবি সাবেক সভাপতি পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা পাচারের সত্যতা পাওয়ার দাবি দুদকের। সহযোগী মল্লিকের বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগে মামলা। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।